এই সংক্ষিপ্ত সারটি দ্য আর্ট অফ রিস্ক বইটি সম্পর্কে, যার লেখক হলেন রিচার্ড হ্যারিস। এই বইয়ে আপনি বুঝে শুনে ঝুঁকি নেওয়া, সহনশীলতা বা রেজিলিয়েন্সের গুরুত্ব, সাহস এবং বেপরোয়া আচরণের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং কমিউনিটি বা সম্প্রদায়ের মূল্য সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। শুভম ছিল একটি ছোট শহরে বসবাসকারী একজন সাধারণ মানুষ, যে নিজের কাজেই সারাদিন ব্যস্ত থাকত। প্রতিদিন অফিসে যাওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরা এবং সপ্তাহান্তে একটু মজা করা, এটাই ছিল তার জীবন। কিন্তু মনের গভীরে কোথাও সে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করত। তার জীবনে একঘেয়েমি বা এক ধরনের স্থিরতা কাজ করত। একদিন একটি বইয়ের দোকানের বাইরে রাখা বইয়ের স্তূপের ওপর শুভমের চোখ পড়ল। তার অভ্যাস ছিল প্রতি নতুন বছরে নিজের জন্য কোনো না কোনো সংকল্প বা রেজলিউশন নেওয়া। আর এবার সে ঠিক করেছিল যে সে তার জীবনে অ্যাডভেঞ্চারাস বা রোমাঞ্চকর কিছু করবে। কিন্তু কিভাবে জীবনে রোমাঞ্চ আনবে সেটা সে জানত না। সে বইগুলোর ওপর চোখ বোলালো। একটি বইয়ের শিরোনাম তাকে তৎক্ষণাৎ আকর্ষণ করল, দ্য আর্ট অফ রিস্ক, হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দ্য ওয়ার্ল্ডস লিডিং রিস্ক টেকার্স। সে বইটি হাতে নিল এবং পাতা উল্টাতে শুরু করল। মাত্র কয়েক পাতা পড়ার পরই সে সিদ্ধান্ত নিল যে এই বইটি তাকে কিনতেই হবে। বইটি কিনে সে সেই সন্ধ্যায় তার ঘরে আরাম করে বসল, টিভি বন্ধ করল, ফোন সাইলেন্ট মোডে রাখল এবং পড়া শুরু করল। প্রথম অধ্যায়ের শিরোনাম ছিল এমব্রেস কেয়ারফুলি ম্যানেজড রিস্ক, বা সতর্কতার সাথে ঝুঁকি গ্রহণ করুন। শুভম ভাবল, ধুর, কি এক বোরিং টপিক, ঝুঁকি নিয়ে আবার শেখার কি আছে? কিন্তু তবুও সে পড়তে থাকল। ধীরে ধীরে হ্যারিসের শব্দগুলো তাকে টানতে শুরু করল। লেখক লিখেছিলেন যে ঝুঁকি নেওয়ার মানে এই নয় যে আপনি অযথা নিজের জীবন বিপদে ফেলবেন। আসল ঝুঁকি গ্রহণকারীরা হলেন তারা যারা প্রতিটি ঝুঁকি আগে বিশ্লেষণ করেন। তারা ভাবেন যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হতে পারে এবং তা এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। শুভমের হঠাৎ মনে পড়ল, কলেজ জীবনে একবার তার বন্ধুরা তাকে বাঞ্জি জাম্পিংয়ের জন্য ডেকেছিল। সে ভয়ে যায়নি, কিন্তু তার বন্ধু অর্জুন গিয়েছিল। অর্জুন পরে তাকে বলেছিল যে বাঞ্জি জাম্পিং কোম্পানি আগে থেকেই সব ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত রেখেছিল। তখন শুভম ভেবেছিল অর্জুন পাগল, কিন্তু এখন সে বুঝতে পারছিল যে অর্জুন বেপরোয়া ছিল না, সে একটি ক্যালকুলেটেড বা হিসাবকৃত ঝুঁকি নিয়েছিল। বইটি পড়তে পড়তে শুভমের মনে হলো যেন হ্যারিস সরাসরি তার সাথেই কথা বলছেন। তিনি বলছেন, শুভম, তুমি তোমার জীবনে কখনোই কোনো ঝুঁকি নাও না, তুমি সব সময় কমফোর্ট জোনে থাকো। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি যদি ক্যালকুলেটেড রিস্ক নেওয়া শুরু করো তবে তোমার জীবন কতটা বদলে যেতে পারে? সে আরও পড়তে থাকলো। বইটিতে একটি পর্বতারোহীর গল্প ছিল যিনি মাউন্ট এভারেস্ট জয়ের প্রস্তুতি নিয়েছিলেন। তিনি বছরের পর বছর প্রশিক্ষণ নিয়েছিলেন, চরম পরিস্থিতির জন্য নিজের শরীরকে প্রস্তুত করেছিলেন এবং প্রতিটি পদক্ষেপে নিজের সিদ্ধান্তগুলো যাচাই করেছিলেন। তিনি ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু সেই ঝুঁকি ছিল পরিকল্পিত, আর এ কারণেই তিনি সফল হয়েছিলেন। শুভম বইটি বন্ধ করে ভাবল, আমিও কি আমার জীবনে এমন কিছু করতে পারি? সে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করল, তার সবচেয়ে বড় ভয় কি, যা সে সব সময় এড়িয়ে চলে? উত্তর এলো সাথে সাথেই, ব্যর্থতা। আমি সব কিছু এড়িয়ে চলি কারণ আমি ভয় পাই যে আমি ব্যর্থ হব। কিন্তু হ্যারিস তো এটাই বলছেন যে ব্যর্থতাকে ভয় পাওয়ার বদলে আমার উচিত সেটা বিশ্লেষণ করা। আমার ভাবা উচিত সবচেয়ে খারাপ কি হতে পারে। যদি আমি সেটার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারি তবে হয়তো আমি জিতে যাব। ঠিক সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল যে সে তার জীবনে একটি ছোট কিন্তু অর্থপূর্ণ ঝুঁকি নেবে। কিন্তু কোনটা? সে তার ডায়েরি বের করল এবং এমন কিছু জিনিসের তালিকা তৈরি করতে শুরু করলো যা সে সবসময় করতে চেয়েছে কিন্তু ভয়ের কারণে কখনো পারেনি। প্রথম যে জিনিসটি সে লিখল তা হলো নিজের ব্যবসা শুরু করা। শুভমের সবসময় ফটোগ্রাফির শখ ছিল। সে ভাবত যদি সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হয় তাহলে তার সৃজনশীলতার নতুন ডানা মেলবে। কিন্তু তারপরেই তার মনে প্রশ্ন আসতো যে যদি আমি ক্লায়েন্ট না পাই, যদি আমি ব্যর্থ হই, যদি আমি টাকা কামাতে না পারি
পারি। কিন্তু এবার শুভম অন্য কিছু করল। তার তালিকার নিচে সে লিখল সবচেয়ে খারাপ কি হতে পারে। সে তার সবচেয়ে বড় ভয়গুলো লিখে ফেলল। 1, আমি ক্লায়েন্ট পাবো না। 2, আমাকে আর্থিকভাবে সংগ্রাম করতে হবে। 3, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এবং তারপর সে প্রতিটি ভয়কে মোকাবেলা করার উপায় ভাবতে শুরু করল। সে ভাবল, যদি আমি ক্লায়েন্ট না পাই তাহলে শুরুতে আমি আমার বন্ধু এবং পরিবারের জন্য বিনামূল্যে শ্যুট করতে পারি। এতে আমার পোর্টফোলিও তৈরি হবে। যদি আর্থিক সংকট হয় তবে আমি পার্ট টাইম চাকরি করতে পারি। আর যদি মানুষ হাসাহাসি করে, করতে দাও। আমার জীবন আমার জন্য, তাদের জন্য নয়। যে কথাগুলো এতকাল শুধু তার চিন্তাই ছিল তা প্রথমবার কাজে পরিণত হতে শুরু করল। পরদিন সে তার সঞ্চিত টাকা দিয়ে একটি মোটামুটি ভালো মানের ক্যামেরা কিনল। সে কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু হ্যারিসের কথাগুলো তাকে অনুপ্রাণিত করছিল। প্রস্তুতি থেকেই আত্মবিশ্বাস আসে। সে তার শহরের একটি ছোট বাগানে গিয়ে প্র্যাকটিস শুরু করল। সে প্রকৃতির ছবি তুলল, বাচ্চাদের ক্যান্ডির ছবি তুলল, এবং ধীরে ধীরে সে অনুভব করল যে ফটোগ্রাফি তার আসল কাজ। কয়েক সপ্তাহ পর তার এক বন্ধুর বিয়ে ছিল। বন্ধুটি খুব স্বাভাবিকভাবেই বলল, শুভম, আমাদের বিয়ের ফটোগ্রাফার শেষ মুহূর্তে না করে দিয়েছে। তুই কি আমাদের কিছু ছবি তুলে দিতে পারবি? শুভম এক মুহূর্তের জন্য না করার কথা ভাবল, কিন্তু তারপর হ্যারিসের বইয়ের প্রথম শিক্ষা মনে পড়ল, সতর্কতার সাথে ঝুঁকি গ্রহণ করুন। সে নিজেকে বলল, প্রস্তুতি তো আমি নিয়েছি, সবচেয়ে খারাপ কি হতে পারে? যদি ছবি ভালো না আসে, এরা হয়তো আমাকে বকবে, কিন্তু অন্তত আমি শেখার একটা সুযোগ তো পাবো। সে হ্যাঁ বলল এবং পুরো বিয়েতে ফটোগ্রাফি করল। যখন সে ছবিগুলো এডিট করে বন্ধুকে পাঠালো, প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। বন্ধু বলল, শুভম, এটা তো অসাধারণ, তুই তো প্রফেশনালদেরও পিছনে ফেলে দিয়েছিস। সেদিন শুভম বুঝতে পারল যে ঝুঁকি নেওয়ার মানে জীবন বিপদে ফেলা নয়। এর মানে হলো ভয়ের মুখোমুখি হওয়া এবং পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে তাকে জয় করা। গল্প এখানে শেষ নয়, এটি ছিল কেবল শুরু। শুভমের মনে এখন অনেক নতুন প্রশ্ন এবং স্বপ্ন ছিল, আর বইটির পরবর্তী অধ্যায় তাকে আরও বেশি অনুপ্রাণিত করতে যাচ্ছিল। শুভমের কাছে এখন সেই বইটি কেবল একটি বই ছিল না, এটি একটি গাইড বা পথপ্রদর্শক হয়ে উঠেছিল, যা তাকে প্রতিটি নতুন পদক্ষেপের জন্য সাহায্য করছিল। প্রথম শিক্ষা থেকে পাওয়া আত্মবিশ্বাস তার জীবনে নতুন শক্তি এনেছিল। এখন সে প্রতিদিন বইটির নতুন পাতা উল্টানোর জন্য উত্তেজিত থাকত। এক সন্ধ্যায় যখন রাতের খাবার খেয়ে শুভম বইটি খুলল, তার চোখ পড়ল দ্বিতীয় শিক্ষার ওপর, দ্য ইম্পর্টেন্স অফ রেজিলিয়েন্স বা সহনশীলতার গুরুত্ব। সে অধ্যায়ের প্রথম প্যারাগ্রাফ পড়া শুরু করল, যেখানে হ্যারিস লিখেছিলেন যে প্রত্যেক মানুষের উচিত তাদের জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। এটি করলে মানুষের মানসিক এবং আবেগিক শক্তি বৃদ্ধি পায়। শুভম কিছুক্ষণ ভাবল। তার মনে হলো হয়তো এই শিক্ষাটি তার সাথে খুব একটা মিলবে না, তার আবার সহনশীলতার কি দরকার। কিন্তু তারপর সে অধ্যায়টি গভীরভাবে পড়তে শুরু করল। হ্যারিস লিখেছিলেন যে সহনশীলতা বা রেজিলিয়েন্স কেবল কঠিন সময়েই নয়, বরং দৈনন্দিন জীবনেও কাজে লাগে। যখন আমরা বারবার ব্যর্থ হই এবং তবুও উঠে দাঁড়াই, তখনই আসল শক্তি জন্ম নেয়। শুভম নিজেকে জিজ্ঞেস করল, আমার জীবনে কি এমন কোনো চ্যালেঞ্জ আছে যা আমি ফেস করার চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি? সঙ্গে সঙ্গে তার এক পুরনো ঘটনার কথা মনে পড়ে গেল। কলেজ জীবনে সে একবার একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। নিজের যুক্তির ওপর তার পূর্ণ আস্থা ছিল, কিন্তু যখন সে মঞ্চে উঠল, তার পা কাঁপতে শুরু করল, গলার স্বর জড়িয়ে গেল এবং সে তার পুরো বক্তৃতা ভুলে গেল। সেই থেকে সে আর কখনো পাবলিক স্পিকিং বা জনসমক্ষে কথা বলার চেষ্টা করেনি। তার মনে হতো সে এটার জন্য উপযুক্তই নয়। কিন্তু এখন এই বইটি তার চিন্তা ভাবনা কিছুটা বদলে দিয়েছে। সে পড়ল যে ব্যর্থতা থেকে পালানোর বদলে আমাদের উচিত তা থেকে শেখার চেষ্টা করা। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। হ্যারিস একজন পর্বতারোহীর গল্প শেয়ার করেছিলেন, যিনি অনেকবার চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু বারবার ব্যর্থ হন। প্রতিবার পড়ে যাওয়ার পর তিনি আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়ান এবং অবশেষে তিনি চূড়ায় পৌঁছানোর স্বপ্ন পূরণ করেন। শুভমের মনে হলো, সে যদি পারে তবে আমি কেন পারব না? সে তার ডায়েরিতে লিখল, 1, আমাকে পাবলিক স্পিকিংয়ে ভালো হতে হবে। 2, আমাকে প্রতি সপ্তাহে একটি নতুন চ্যালেঞ্জ নিতে হবে। পরদিন অফিসে একটা মিটিং ছিল। শুভম সবসময় চেষ্টা করত যাতে বসের নজর তার ওপর না পড়ে এবং তাকে কথা বলতে না হয়, কিন্তু এবার সে নিজেকে চ্যালেঞ্জ করল। যখন বস জিজ্ঞেস করলেন, টিমের আপডেট কে দেবে, শুভম ধীরে ধীরে হাত তুলল। সবাই তাকে দেখে চমকে গেল। শুভম নিজেও কিছুটা নার্ভাস ছিল, তার হাত ঘামছিল, কিন্তু সে মনে মনে ভাবল, ভয়ের মুখোমুখি হতে বলেছিলেন হ্যারিস,
যদি আজ ব্যর্থ হই, পরের বার আরও ভালো করব। সে তার কথা বলা শুরু করল। শুরুতে তার গলার স্বর নিচু ছিল, কিন্তু ধীরে ধীরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠল। যখন সে শেষ করল, বস হেসে বললেন, গুড জব শুভম, খুব স্পষ্ট এবং যথাযথ ছিল। সেদিন সে প্রথমবারের মতো বুঝতে পারল যে ব্যর্থতার ভয় বাস্তবে যতটা না কঠিন, তার চেয়ে আমাদের কল্পনায় অনেক বড়। আসলে যখন আমরা নিজেদের সেই ভয়ের মুখোমুখি হতে দিই, তখন সেটা আর ততটা কঠিন মনে হয় না। বইটিতে হ্যারিস রেজিলিয়েন্সকে একটি পেশি বা মাসেলের সাথে তুলনা করেছিলেন। যদি আপনি এটি বারবার ব্যবহার করেন, তবে এটি আরও শক্তিশালী হবে। শুভম এই উপমাটি মন থেকে বুঝে নিয়েছিল। সে নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিতে শুরু করল। একদিন তার বন্ধু অর্জুন তাকে ট্রেকিংয়ে ডাকল। শুভমের উচ্চতা বা হাইট নিয়ে ভয় ছিল। শুরুতে সে না করতে চেয়েছিল, কিন্তু তারপর হ্যারিসের কথা মনে পড়ল। কমফর্ট জোন আমাদের দুর্বল করে দেয়। বাইরে বের হও এবং নিজের শক্তি চিনতে শেখো। শুভম অর্জুনের সাথে ট্রেকিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ট্রেকিংয়ের পথ সহজ ছিল না। কোথাও খাড়া চড়াই, আবার কোথাও পাথরে সংকীর্ণ পথ। এক জায়গায় এসে তার ভয় তাকে গ্রাস করতে শুরু করল। তার পা কাঁপছিল এবং মনে হচ্ছিল সে পড়ে যাবে। কিন্তু ঠিক তখনই অর্জুন তাকে বোঝালো, শোন, যদি পড়ে যাওয়ার ভয় থাকে, তবে শুধু এক কদম করে ফোকাস কর। পুরো উচ্চতাটা দেখিস না, শুধু পরের পদক্ষেপটার দিকে তাকা। এই কথা শুনে শুভম ধীরে ধীরে চড়তে শুরু করল। প্রতিটি পদক্ষেপে তার ভয় একটু একটু করে কমতে লাগল। যখন সে চূড়ায় পৌঁছালো এবং চারপাশের দৃশ্য দেখল, তার মনে হলো যেন সে তার ভয়কে পেছনে ফেলে এসেছে। ট্রেকিং থেকে ফেরার সময় সে বুঝতে পারল যে রেজিলিয়েন্স মানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তিও বটে। সে যদি মাঝপথে হাল ছেড়ে দিত, তবে সে কখনোই ওই সুন্দর দৃশ্য দেখতে পেত না। এখন শুভমের চিন্তাভাবনা বদলে গিয়েছিল। সে প্রতিটি ছোট বা বড় চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করল। সে তার ফটোগ্রাফিকে আরও গুরুত্বের সাথে নিতে শুরু করল। কেউ তার কাজের প্রশংসা করত, আবার কেউ সমালোচনা করত। আগে সে সমালোচনায় বিচলিত হতো, কিন্তু এখন সে এটিকে শেখার সুযোগ হিসেবে দেখত। কয়েক মাস পর একটি বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শুভম ভাবল এটি তার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে, কিন্তু প্রতিযোগিতায় নামকরা ফটোগ্রাফাররা অংশ নিচ্ছিলেন। তার মনে হল সে হয়তো তাদের সামনে টিকতে পারবে না। কিন্তু তারপর হ্যারিসের বইয়ের দ্বিতীয় শিক্ষাটি মনে পড়ল। সবচেয়ে ভারাত যা হতে পারে তা হলো আমার নাম তালিকায় আসবে না, কিন্তু আমি যা শিখব তা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। শুভম তার সেরা ছবিটা পাঠালো। যখন ফলাফল এলো, তার নাম বিজয়ীদের তালিকায় ছিল না। সে কিছুটা হতাশ হলো, কিন্তু হাল ছেড়ে দেওয়ার বদলে সে প্রতিযোগিতার বিচারকদের কাছে ফিডব্যাক চাইল। যখন সে ফিডব্যাক পেল, সে দেখল তার ছবিতে লাইটিং এবং কম্পোজিশনে উন্নতির প্রয়োজন ছিল। সে সেদিন থেকেই সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে শুরু করল। সে প্রতিদিন অনুশীলন করত। সে ছোট ছোট স্থানীয় অনুষ্ঠানের ছবি তোলা শুরু করল এবং প্রতিবার আরও ভালো হওয়ার চেষ্টা করল। বইয়ের এই শিক্ষাটি এখন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে রেজিলিয়েন্স কেবল বড় ব্যর্থতার জন্য নয়, প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জের জন্য জরুরি। গল্পটি এখন এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে শুভম প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছিল, কিন্তু হ্যারিসের বইয়ের বাকি শিক্ষাগুলো তাকে আরও কিছু শেখাতে যাচ্ছিল। শুভমের জন্য তার জীবনে একটি নতুন অধ্যায় খুলে গিয়েছিল। প্রতিদিন সে নিজেকে একটু একটু করে নতুনভাবে আবিষ্কার করছিল। প্রতিবার যখন তাকে কোনো সমস্যার মুখোমুখি হতে হতো, সে বইয়ের কোনো না কোনো শিক্ষা মনে করত এবং তা থেকে শেখার চেষ্টা করত। এখন সেই বইটি তার জন্য কেবল একটি গাইড নয়, বরং একজন বন্ধু হয়ে উঠেছিল। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছিল। শুভম ভাবল আজ সে বইয়ের তৃতীয় শিক্ষাটি পড়বে। বাড়ি ফিরে সে গরম চা বানালো এবং তার প্রিয় কোণে বসল। সে তৃতীয় শিক্ষাটি পড়তে শুরু করল, আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইন বিটুইন রেকলেসনেস অ্যান্ড কারেজ, বা বেপরোয়া আচরণ এবং সাহসের মধ্যবর্তী সীমারেখা বোঝা। একদম প্রথম প্যারাগ্রাফেই হ্যারিস একটি প্রশ্ন করেছিলেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কি কি কাজ আছে যা আপনি না ভেবেই করে ফেলেন, আর এমন কি কাজ আছে যা আপনি ভয়ের কারণে কখনোই করার সাহস পান না? শুভমের কাছে এই প্রশ্নটি বেশ কৌতূহল জাগান্য মনে হলো। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি কখনো বেপরোয়া ছিলাম, নাকি আমি সব সময় এতটাই সতর্ক থাকি যে নিজেকে সাহস দেখানোর সুযোগই দিই না? হ্যারিস লিখেছিলেন যে সাহস এবং বেপরোয়া আচরণের মধ্যে খুব সূক্ষ্ম একটা সীমারেখা থাকে।
অনেক সময় আমরা অন্যের কাজকে বেপরোয়া মনে করি, অথচ তাদের জন্য সেগুলো হয় ক্যালকুলেটেড রিস্ক বা হিসাবকৃত রিস্ক। এই সব কিছু নির্ভর করে একজন মানুষের মানসিকতা বা মাইন্ডসেট এবং প্রস্তুতির ওপর। শুভমের হঠাৎ তার বন্ধু অর্জুনের কথা মনে পড়ল। অর্জুন সেই বন্ধু যে তাকে ট্রেকিংয়ে যাওয়ার জন্য জোর করেছিল। অর্জুন প্রায়শই প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিংয়ের মতো হাই রিস্ক অ্যাডভেঞ্চার করত। শুভমের সবসময় মনে হতো অর্জুন অকারণে নিজের জীবন বিপদে ফেলে, কিন্তু এখন সে বুঝতে পারল যে হয়তো অর্জুন বেপরোয়া ছিল না, বরং সে সাহসের সাথে নিজের সীমা বা বাউন্ডারি এক্সপ্লোর করছিল। এই চিন্তাটি শুভমকে তার নিজের কাজগুলো পুনর্বিচার করতে বাধ্য করল। সে ভাবল, আমি নিজের ভয় লুকানোর জন্য অন্যের সাহসকে বেপরোয়া মনে করি, কিন্তু সত্য হলো আমি কখনো নিজের সীমা পার করার বা পুশ করার চেষ্টাই করি না। পরবর্তী কয়েকদিন শুভম আত্মবিশ্লেষণে কাটালো। সে তার ডায়েরিতে 2টি কলাম বা স্তম্ভ তৈরি করল। প্রথম কলামের নাম ছিল ভয়ের কারণে আমি যা এড়িয়ে চলি, এবং দ্বিতীয় কলামটি না ভেবে আমি যা করি। প্রথম কলামে সে লিখল 1 উচ্চতা, 2 পাবলিক স্পিকিং, 3 নিজের ব্যবসা শুরু করা। দ্বিতীয় কলামে সে লিখল 1 প্রতিবার ঝোঁকের বসে বা ইম্পালসিভ সিদ্ধান্ত নেওয়া, 2 মাঝে মাঝে না ভেবে টাকা খরচ করা, 3 অন্যরা করছে বলে কিছু কাজ করা। শুভম দেখল তার জীবনের একটা বড় অংশ হয় ভয়ে, না হয় না ভেবে নেওয়া সিদ্ধান্তের ওপর চলছে। সে না নিচ্ছিল কোনো ক্যালকুলেটেড রিস্ক, না সাহসের সাথে নিজের জীবন এক্সপ্লোর করছিল। বইটিতে হ্যারিস একজন স্টান্ট পাইলটের গল্প শেয়ার করেছিলেন। সেই পাইলট প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে ফেলতেন, কিন্তু প্রতিটি স্টান্টের আগে তিনি তার বিমান খুঁটিয়ে পরীক্ষা করতেন, বাতাসের ধরন বুঝতেন এবং জরুরি অবতরণের বিকল্পগুলো বিশ্লেষণ করতেন। মানুষের কাছে তার স্টান্টগুলো বেপরোয়া মনে হতো, কিন্তু বাস্তবে তিনি আগে থেকেই সবকিছু হিসেব করে রাখতেন। এই গল্প থেকে শুভম অনেক কিছু বুঝতে পারল। সে ভাবল যে তারও নিজের জীবনে সাহস এবং বেপরোয়া আচরণের পার্থক্য বুঝতে হবে। তাকে তার বাউন্ডারি এক্সপ্লোর করতে হবে, কিন্তু সম্পূর্ণ পরিকল্পনার সাথে। এই চিন্তাকে কাজে পরিণত করার প্রথম সুযোগটি সে ওই সপ্তাহেই পেল। অফিসে তার টিমকে একটি নতুন প্রজেক্টে কাজ করতে বলা হলো। প্রজেক্ট লিড হওয়ার সুযোগ ছিল, কিন্তু এতে বেশ ঝুঁকিও ছিল। যদি প্রজেক্ট ব্যর্থ হয় তবে পুরো টিম ক্ষতিগ্রস্ত হবে। শুভম প্রথমে ভাবল এই কাজ অন্য কাউকে করতে দেওয়া উচিত, কিন্তু তারপর সে নিজেকে বলল, এই ভয় কি আমাকে পিছিয়ে দিচ্ছে? আমি কি এটাকে বেপরোয়া সিদ্ধান্ত ভাবছি, অথচ এটি একটি ক্যালকুলেটেড রিস্ক হতে পারে? সে এবার প্রজেক্ট লিড হওয়ার সিদ্ধান্ত নিল। সে তার টিমের সাথে মিলে পুরো পরিকল্পনা করল, ছোট বড় সব ঝুঁকি যাচাই করল, এবং যখন প্রজেক্ট শুরু হলো তার পরিশ্রম স্পষ্টভাবে ফুটে উঠল। শুরুতে অনেক চ্যালেঞ্জ এলো, কেউ কেউ তার সিদ্ধান্তের সাথে একমত ছিল না, কিন্তু শুভম প্রতিটি ফিডব্যাক শান্তভাবে নিল এবং বিষয়গুলো সমন্বয় করল। অবশেষে প্রজেক্টটি সময়মতো শেষ হল এবং কোম্পানি ভালো লাভও করল। সেদিন শুভম শিখল যে সাহসের মানে শুধু বড় ঝুঁকি নেওয়া নয়, এর মানে হল নিজের ভয় বোঝা, নিজের শক্তি চেনা এবং একটি জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। একদিন অর্জুন তাকে আবার ফোন করল। এবারের পরিকল্পনা ছিল স্কাই ডাইভিং। শুভমের বুক ধরফড় করতে শুরু করল। উচ্চতার ভয় তার ভেতরে এখনও ছিল, কিন্তু এবার সে পিছু হটতে রাজি ছিল না। সে অর্জুনকে জিজ্ঞেস করল, স্কাই ডাইভিং করার সময় তুই কি ভাবিস? তোর ভয় লাগে না? অর্জুন হেসে বলল, ভয় লাগে, কিন্তু প্রতিবার প্লেনে ওঠার আগে আমি আমার প্রস্তুতি চেক করি। আমি জানি যে যদি আমি সব সুরক্ষা ব্যবস্থা মেনে চলি তবে কিছু ভুল হবে না। শুভম ভাবল, আমি কি এটা করতে পারি? আমি কি আমার ভয়ের মুখোমুখি হতে পারি? সে সিদ্ধান্ত নিল যে সে ডাইভ করবে, কিন্তু পূর্ণ প্রস্তুতি এবং তথ্যের সাথে। প্রথমে সে ওই কোম্পানির বিস্তারিত জানল, তাদের সেফটি রেকর্ড চেক করল, ইনস্ট্রাক্টরের সাথে কথা বলল, এবং যখন সে নিশ্চিত হল যে এটি একটি ক্যালকুলেটেড রিস্ক, তখনই সে হ্যাঁ বলল। প্লেন থেকে ঝাঁপ দেওয়ার সময় যখন এলো তার বুক জোরে ধরফর করছিল, কিন্তু যখনই সে নিজেকে শূন্যে ভাসতে অনুভব করল সেই ভয় উধাও হয়ে গেল। সে তখন শুধু মুহূর্তটা বাঁচছিল। নিচে নামার পর সে বুঝতে পারল যে সে তার কমফোর্ট জোনকে পুরোপুরি পেছনে ফেলে এসেছে। সেদিন সে হ্যারিসের তৃতীয় শিক্ষার আসল অর্থ বুঝতে পারল। সাহস এবং বেপরোয়া আচরণের মধ্যে পার্থক্য শুধু মানসিকতায়। আমরা যদি আমাদের সীমা বুঝে, ভয়ের মুখোমুখি হয়ে এবং পূর্ণ পরিকল্পনার সাথে পদক্ষেপ নিই, তবে প্রতিটি চ্যালেঞ্জ একটি অ্যাডভেঞ্চার হয়ে ওঠে। এখন শুভমের চোখ বইয়ের চতুর্থ শিক্ষার দিকে ছিল। সে অনুভব করছিল যে প্রতিটি অধ্যায় তাকে তার জীবনের একটি নতুন দিকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, এবং সে এর জন্য
পুরোপুরি প্রস্তুত। শুভম এখন পুরোপুরি এই বইয়ের শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে ব্যস্ত ছিল। প্রতিটি নতুন অধ্যায় তাকে এমন অনুভব করাতো যেন এই বইটি বিশেষ করে তার জন্যই লেখা হয়েছে। সে শিখেছিল কিভাবে রেজিলিয়েন্স বা সহনশীলতা তৈরি করতে হয়, সাহস এবং বেপরোয়া আচরণের মধ্যে পার্থক্য কি, আর এখন সময় ছিল পরবর্তী শিক্ষা, লার্নিং ফ্রম ফেলার বা ব্যর্থতা থেকে শিক্ষা। সে বইয়ের পরের পাতা খুলল এবং পড়তে শুরু করল। হ্যারিস লিখেছিলেন, ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের দিকে যাওয়ার একটি ধাপ। যদি আপনি মাঝে মাঝে ব্যর্থ না হন, তবে সম্ভবত আপনি নিজেকে যথেষ্ট চ্যালেঞ্জ করছেন না। এই লাইনগুলো পড়ে শুভম গভীর চিন্তায় পড়ে গেল। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি আমার ব্যর্থতাগুলোকে সাফল্যের ধাপ বা স্টেপিং স্টোন মনে করি, নাকি আমি সেগুলো থেকে পালানোর চেষ্টা করি? তার মাথায় সবার আগে সেই পুরনো বিতর্ক প্রতিযোগিতার স্মৃতি ভেসে উঠল, যখন তার পরাজয় তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে সে আর কখনো মঞ্চে ওঠার চেষ্টাই করেনি। আর তারপর তার মনে পড়ল ফটোগ্রাফি প্রতিযোগিতার কথা, যেখানে হেরে যাওয়ার পর সে ফিডব্যাক নিয়েছিল এবং তার দক্ষতা উন্নত করেছিল। হ্যারিস লিখেছিলেন যে ব্যর্থতা থেকে পালানোর বদলে আমাদের উচিত তা থেকে শেখার চেষ্টা করা। প্রতিটি হোঁচট বা সেটব্যাক আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। সবচেয়ে বড় ঝুঁকি গ্রহণকারীরা তাদের ব্যর্থতা থেকেই তাদের দক্ষতা সানিয়ে নিয়েছেন। শুভম ভাবল তার উচিত তার ব্যর্থতাগুলো বিশ্লেষণ করা শুরু করা। সে তার ডায়েরি তুলে নিল এবং লিখল, ১. ব্যর্থতা, বিতর্ক প্রতিযোগিতায় হার, শিক্ষা, প্রস্তুতির অভাব এবং নার্ভাস বা ভয় কিভাবে মোকাবিলা করতে হয় তয়। ২. ব্যর্থতা, প্রথম ফটোগ্রাফি প্রতিযোগিতায় হার, শিক্ষা, লাইটিং এবং কম্পোজিশনের উন্নতি করা। সে ভাবল যে যখনই কোনো ব্যর্থতা আসবে তখন সেটিকে কেবল হার হিসেবে দেখা উচিত নয়, বরং একটি অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত। কিছুদিন পর অফিসে একটি বড় প্রেজেন্টেশন ছিল। শুভমকে এটি তৈরি এবং উপস্থাপন করার দায়িত্ব দেওয়া হলো। সে খুব পরিশ্রম করে স্লাইড তৈরি করল এবং তার পয়েন্টগুলো সাজালো। কিন্তু প্রেজেন্টেশনের দিন প্রজেক্টরে কিছু গোলমাল দেখা দিল এবং অর্ধেক স্লাইড ঠিক মতো দেখালো না। এতে শুভমের ছন্দপতন হলো এবং তার আত্মবিশ্বাসও নড়ে গেল। প্রেজেন্টেশনের পর বস তার প্রচেষ্টার প্রশংসা করলেন ঠিকই, কিন্তু কিছু মূল পয়েন্ট মিস যাওয়ার কারণে প্রজেক্টটি তাৎক্ষণিক অনুমোদন পেল না। শুভমের খুব খারাপ লাগল। তার মনে হলো সে তার টিমকে হতাশ করেছে। কিন্তু তারপর তার বইয়ের শিক্ষা মনে পড়ল, আপনার ব্যর্থতা বিশ্লেষণ করুন, শেখার মতো সবসময় কিছু না কিছু থাকে। সে নিজেকে প্রশ্ন করল, ভুল কোথায় ছিল? সে বুঝতে পারল যে সে কেবল কন্টেন্টের উপর মনোযোগ দিয়েছিল, টেকনিক্যাল বা প্রযুক্তিগত দিকগুলোতে নয়। যদি সে আগে প্রজেক্টরটি পরীক্ষা করে নিত তাহলে এই সমস্যা হতো না। সে সঙ্গে সঙ্গে একটি নোট তৈরি করল। পরের বার যে কোনো প্রেজেন্টেশনের আগে টেক সেটআপ চেক করতে হবে, সবসময় একটি ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এই ছোট্ট ব্যর্থতা তাকে একটি বড় শিক্ষা দিয়েছিল। সে ঠিক করল যে সে এখন আর তার ভুলগুলো এড়িয়ে যাবে না, বরং সেগুলোকে উন্নতির সুযোগ হিসেবে দেখবে। বইটিতে হ্যারিস একজন পর্বতারোহীর গল্প লিখেছিলেন। সেই পর্বতারোহী একবার সঠিক পরিকল্পনা ছাড়াই একটি উঁচু চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন এবং পড়ে গিয়েছিলেন। সেই দুর্ঘটনার পর তিনি হাল ছেড়ে দেননি। তিনি তার পরিকল্পনা এবং সরঞ্জামের দিকে মনোযোগ দিলেন এবং তার কৌশল পরিবর্তন করলেন। কয়েক মাস পর তিনি একই চূড়ায় আরোহণ করলেন এবং সফল হলেন। হ্যারিস লিখেছিলেন, ব্যর্থতা আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনি কিভাবে তাতে সাড়া দেন সেটাই আপনাকে সংজ্ঞায়িত করে। এই কথাটি শুভমকে গভীরভাবে স্পর্শ করল। সে ভাবল, যদি ওই পর্বতারোহী হাল ছেড়ে দিতেন তাহলে কি তিনি কখনো ওই চূড়ায় উঠতে পারতেন? শুভম তার ফটোগ্রাফিকেও এই একই দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করল। সে স্থানীয় প্রদর্শনীগুলোতে তার ছবি টাঙাতে শুরু করল। একটি প্রদর্শনীতে এক ব্যক্তি তার ছবির সমালোচনা করে বললেন, এই কম্পোজিশনটি কিছুটা দুর্বল, ব্যাকগ্রাউন্ড খুব বেশি মনোযোগ নষ্ট করছে। শুরুতে শুভমের কিছুটা খারাপ লাগল, কিন্তু তারপর সে ওই সমালোচনাটিকে পজিটিভলি নিল। সে পরের সপ্তাহ শুধু কম্পোজিশন নিয়ে কাজ করল। সে অনেকবার ব্যর্থ হল, কিন্তু প্রতিবার সে তা থেকে নতুন কিছু শিখল। ধীরে ধীরে তার ছবিগুলো আরও ভালো হতে লাগল। একদিন অর্জুন আবার তার কাছে এলো। এবার সে শুভমকে একটি সাইক্লিং ম্যারাথনে অংশ নেওয়ার জন্য বলল। 100 কিলোমিটার পথ ছিল এবং শুভমের সাইক্লিংয়ের খুব একটা অভিজ্ঞতা ছিল না। তার ভয় লাগছিল যে সে হয়তো এই চ্যালেঞ্জটি পূরণ করতে পারবে না। কিন্তু সে ভাবল, যদি আমি ব্যর্থ হই তাতে কি, অন্তত আমি আমার সীমা জানতে পারব এবং পরের বার আরও ভালো করতে পারব। সে ম্যারাথনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। পথটি বেশ কঠিন ছিল। মাঝপথে শুভমের মনে হলো সে হয়তো ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু সে নিজেকে বলল, এটা ব্যর্থতা নয়, এটা একটা প্রক্রিয়া। প্রতিটি প্যাডেল
আমাকে আরেকটু শক্তিশালী করছে। সে ম্যারাথন শেষ করতে পারল না, কিন্তু ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিল। তার হাঁটু ব্যথা করছিল, কিন্তু তার বুক গর্বে ভরেছিল। সে অর্জুনকে বলল, যদিও আমি আজ ফিনিশ লাইনে পৌঁছাতে পারিনি, কিন্তু পরের বার অবশ্যই পারব। আজ আমি শিখলাম যে আমার দম বা এন্ডিওরেন্স বাড়ানোর দরকার। হ্যারিস বইটিতে লিখেছিলেন, সবচেয়ে সফল ব্যক্তিরা ব্যর্থ হতে ভয় পান না, তারা আদৌ চেষ্টা না করাকে ভয় পান। এই কথাটি শুভমের মনে গেঁথে গেল। সে ঠিক করে নিল যে সে প্রতিটি ব্যর্থতাকে একটি সুযোগ হিসেবে দেখবে, যা তাকে আরও ভালো করে তুলবে। কয়েক মাস পর সে আবার একটি বড় ফটোগ্রাফি প্রতিযোগিতায় যোগ দিল। এবার তার ছবিগুলো প্রশংসিত হলো এবং সে একটি পুরস্কারও জিতল। জয়টা মধুর ছিল, কিন্তু শুভম জানত যে এই জয়ে তার ব্যর্থতাগুলোর কারণেই সম্ভব হয়েছে। যদি সে হাল ছেড়ে দিত, তবে সে এখানে পৌঁছাতে পারত না। শুভমের গল্প এখন এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে ব্যর্থতা তার ভয় নয়, বরং তার মেন্টর বা গুরু হয়ে উঠেছিল। কিন্তু হ্যারিসের বইয়ে আরও অনেক শিক্ষা ছিল, এবং শুভম জানত সে প্রতিটি থেকে নতুন কিছু শিখতে যাচ্ছে। শুভমের জীবনে এখন দি আর্ট অফ রিস্ক বইটি কেবল পড়ার মাধ্যম ছিল না, বরং তার জীবন পরিবর্তনকারী গাইড হয়ে উঠেছিল। প্রতিটি নতুন শিক্ষা তাকে তার জীবনের কোনো না কোনো অংশ বোঝার এবং উন্নত করার সুযোগ দিত। এখন সে বইয়ের পরবর্তী অধ্যায় এলো, যার শিরোনাম ছিল দ্য ভ্যালু অফ কমিউনিটি অ্যান্ড শেয়ার্ড এক্সপিরিয়েন্স, বা সম্প্রদায় এবং ভাগ করে নেওয়া অভিজ্ঞতার মূল্য। এই অধ্যায়টি শুরু হয়েছিল এমন একটি লাইন দিয়ে যা শুভমের হৃদয়ে সরাসরি আঘাত করল। কেউ একা সফল হয় না। প্রতিটি মহান অভিযাত্রী বা ঝুঁকি গ্রহণকারীর পেছনে একটি শক্তিশালী সম্প্রদায় বা কমিউনিটি থাকে, যারা তাদের টেনে তোলে। শুভম একটি দীর্ঘশ্বাস নিল এবং ভাবল, আমার জীবনে কি এমন কোনো কমিউনিটি আছে? আমার কি এমন মানুষ আছে যারা আমাকে সমর্থন করে, যাদের কাছ থেকে আমি শিখতে পারি? বইটিতে হ্যারিস অনেক ঝুঁকি গ্রহণকারীর গল্প শেয়ার করেছিলেন, যারা কেবল তাদের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সাহায্য করেননি, বরং নিজেরাও আরও ভালো হয়েছেন। তাদের মধ্যে একজন রক ক্লাইম্বারের গল্প ছিল, যিনি সবসময় একা ক্লাইম্বিং করতেন, কিন্তু একবার তিনি দেখলেন যে তার এক সঙ্গী ক্লাইম্বার, যার অভিজ্ঞতা কম, সে তাকে দেখে আরও ভালো করছে। তারা একসাথে ক্লাইম্বিং করলেন এবং একে অপরের কাছ থেকে শিখে একটি বড় চূড়ায় উঠতে সফল হলেন। শুভমের কাছে এই গল্পটি খুব প্রাসঙ্গিক মনে হলো। সে অনুভব করল যে সে সব সময় তার চ্যালেঞ্জগুলো একাই মোকাবেলা করার চেষ্টা করে, হোক সেটা অফিসের সমস্যা, ফটোগ্রাফির কোনো প্রজেক্ট বা জীবনের অন্য কোনো ভয়ের বিষয়। সে বুঝতে পারল যে হয়তো সে অন্যদের সাহায্য নিতে দ্বিধা করে। সেদিন সে ঠিক করল যে এখন সে তার চারপাশের মানুষের সাথে যুক্ত হবার চেষ্টা করবে। সে তার ফটোগ্রাফি গ্রুপে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা শুরু করল। সেখানে সে অনেক নতুন মানুষের সাথে পরিচিত হলো, যাদের দৃষ্টিভঙ্গি এবং কৌশল ভিন্ন ছিল। একদিন ওই গ্রুপ একটি আউটডোর ফটোগ্রাফি ট্রিপের পরিকল্পনা করল। একটি পরিত্যক্ত গ্রামে যাবার কথা ছিল, যেখানে আলো ছায়ার খেলা বেশ চ্যালেঞ্জিং ছিল। শুরুতে শুভম ভাবল সে একাই এই ট্রিপে যাবে এবং নিজের মতো ছবি তুলবে, কিন্তু সে নিজেকে বলল, যদি আমি অন্যদের সাথে থাকি, তবে হয়তো নতুন কিছু শেখার সুযোগ পাব। সেখানে পৌঁছানোর পর শুভম দেখল যে প্রতিটি ফটোগ্রাফারের নিজস্ব আলাদা পদ্ধতি আছে। কেউ কম্পোজিশনের উপর জোর দিচ্ছে, আবার কেউ শুধু সাদা কালো শট নিচ্ছে। শুভম তাদের সাথে কথা বলল এবং তাদের কৌশলগুলো পর্যবেক্ষণ করল। সে বুঝতে পারল যে তাদের সাথে কাজ করলে তার নিজের চিন্তাভাবনা এবং ফটোগ্রাফি স্টাইলে অনেক উন্নতি হতে পারে। সেদিন একজন সিনিয়র ফটোগ্রাফার তাকে একটি ছোট পরামর্শ দিলেন, মাঝে মাঝে ছবির খুঁত বা ইমপারফেকশনই তাকে বিশেষ করে তোলে। সবসময় প্রতিসাম্য বা পারফেকশনের পেছনে ছুটো না। এ কথা শুনে শুভমের মাথায় একটি নতুন দৃষ্টিভঙ্গি এলো। সেদিন সে কিছু নিখুঁত নয়, কিন্তু শক্তিশালী ছবি তুলল, যা পরে বেশ প্রশংসিত হয়েছিল। হ্যারিস বইটিতে লিখেছিলেন, একটি কমিউনিটি কেবল একটি সেফটি নেট বা সুরক্ষা জাল নয়, এটি অনুপ্রেরণা এবং প্রবৃত্তির উৎস। এই লাইনটি শুভমের মাথায় বারবার বাজছিল। সে বুঝতে পারল যে তার জীবনে কেবল পেশাগত কমিউনিটি নয়, বরং পার্সোনাল সাপোর্ট সিস্টেমও জরুরি। সে তার বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল। অর্জুনের সাথে সে তার ভয় এবং ব্যর্থতা নিয়ে খোলাখুলি কথা বলল। অর্জুন তাকে নিজের কিছু ব্যর্থতার কথা বলল এবং বলল, শুভম, তুই জানিস, আমিও সবসময় সফল হই না, কিন্তু যখন আমার বন্ধুদের সাপোর্ট আমার সাথে থাকে, তখন প্রতিটি ব্যর্থতা আমাকে
তাকে কম কষ্ট দেয়। শুভম ভাবল যে সে সবসময় তার সমস্যাগুলো একাই সমাধান করার চেষ্টা করে এসেছে, কিন্তু হয়তো এখন সময় এসেছে অন্যদের তার জীবনে অন্তর্ভুক্ত করার। কয়েক সপ্তাহ পর অফিসে একটি নতুন প্রজেক্ট এলো। এটি ছিল একটি কোল্যাবোরেটিভ বা যৌথ প্রজেক্ট, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্টকে একসাথে কাজ করতে হতো। শুভমকে এতে টিমের অংশ করা হলো। শুরুতে সে কিছুটা ইতস্তত করছিল, কারণ সে প্রায়শই একা কাজ করতে অভ্যস্ত ছিল, কিন্তু এবার সে সচেতনভাবে টিমের সাথে মেলামেশার চেষ্টা করল। সে বুঝতে পারল যে প্রত্যেকে তাদের নিজস্ব শক্তি নিয়ে এসেছে। কেউ সংখ্যার তত্ত্বে ভালো, আবার কেউ সৃজনশীল আইডিয়া দিতে পারে। শুভম দেখল যে টিমের সাথে কাজ করার ফলে শুধু তার কাজ সহজই হলো না, বরং সে তার নিজের দুর্বলতাগুলো নিয়েও কাজ করার সুযোগ পেল। প্রজেক্ট শেষ হওয়ার পর বস শুভমকে ডেকে বললেন, এবার টিমওয়ার্কের কারণে আমাদের প্রজেক্ট এত মসৃণভাবে চলল। শুভম, তুমি টিমকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছ। সে বুঝতে পারল যে একা কাজ করলে সে হয়তো এত প্রোডাক্টিভ এবং প্রভাবশালী হতে পারত না। বইটিতে হ্যারিস আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ভাগ করে নেওয়া অভিজ্ঞতা বা শেয়ার্ড এক্সপিরিয়েন্স শক্তিশালী বন্ধন তৈরি করে। শুভম এটি তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। সে অর্জুনের সাথে সপ্তাহান্তে ট্রেকিং শুরু করল। তাদের সাথে আরও মানুষ যুক্ত হতে শুরু করল। প্রতিটি ট্রেকে নতুন কোনো না কোনো সমস্যা আসতো, যা তারা সবাই মিলে সমাধান করত। একবার তারা একটি কঠিন পথে আটকে গেল। বৃষ্টি শুরু হয়েছিল এবং তারা জানত না সামনের পথ কিভাবে পার করবে। অর্জুন সবাইকে শান্ত করল এবং টিমের সাথে মিলে সামনের পথ ঠিক করল। সেদিন শুভম শিখল যে যখন মানুষ একত্রিত হয় তখন যে কোনো সমস্যার সমাধান বের করা সম্ভব। ধীরে ধীরে শুভমের জীবনে একটি বড় পরিবর্তন আসতে শুরু করল। সে অনুভব করল যে এখন সে আরও আত্মবিশ্বাসী, খোলা মনের এবং সবার সাথে সংযুক্ত। একদিন যখন সে তার ফটোগ্রাফি গ্রুপের সাথে বসেছিল, কেউ তাকে জিজ্ঞেস করল, শুভম, তোমার ফটোগ্রাফিতে এখন একটা আলাদা গভীরতা দেখা যায় কেন? শুভম হেসে উত্তর দিল, কারণ এখন আমি একা শিখি না, আমি অন্যদের সাথে শিখি। তাদের গল্প, তাদের অভিজ্ঞতা আমার ছবিতে ফুটে ওঠে। সেদিন সে হ্যারিসের এই শিক্ষার আসল অর্থ বুঝতে পারল। কমিউনিটি কেবল একটি সাপোর্ট সিস্টেম নয়, এটি একটি আয়না যা আমাদের আসল ক্ষমতা দেখিয়ে দেয়। এখন শুভম পরের শিক্ষাটি পড়ার জন্য প্রস্তুত ছিল। সে জানত যে এই বইটি তাকে প্রতিবার একটি নতুন দিক দেখাবে এবং তার জীবনকে আরও উন্নত করবে। শুভমের জীবন এখন পুরোপুরি বদলে গেছিল। প্রতিটি নতুন দিনের সাথে সে নিজেকে আরও ভালো এবং শক্তিশালী অনুভব করছিল। দি আর্ট অফ রিস্ক বইটির প্রতিটি শিক্ষা তার জীবনে নতুন আলো নিয়ে আসছিল। কমিউনিটি এবং শেয়ার্ড এক্সপিরিয়েন্স নিয়ে হ্যারিসের শিক্ষা তার চিন্তাভাবনাকে আরও গভীরতা দিয়েছিল। শুভম বুঝতে পারল যে প্রতিবার যখন সে অন্যদের সাথে যুক্ত হয়, তাদের গল্প শোনে বা তাদের অভিজ্ঞতা থেকে শেখে, তখন সে নিজেকে আরও সমৃদ্ধ এবং সক্ষম মনে করে। যে চ্যালেঞ্জগুলো আগে তার কাছে পাহাড়ের মতো মনে হতো, এখন সেগুলো কেবল পথের পাথর হয়ে গিয়েছিল। ফটোগ্রাফি গ্রুপের সেই ট্রিপের পর সে প্রতিবার অন্যদের সাথে মিলে কাজ করার চেষ্টা করত। এখন সে প্রতিটি প্রজেক্ট এবং প্রতিটি চ্যালেঞ্জকে একটি শেয়ার্ড এক্সপিরিয়েন্স বা ভাগ করে নেওয়া অভিজ্ঞতা হিসেবে দেখত। সে শিখেছিল যে একটি টিমে প্রত্যেকের শক্তি এবং দুর্বলতা আলাদা হয়, আর যখন মানুষ তাদের শক্তি একত্রিত করে তখন অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। অফিসে একটি বড় প্রেজেন্টেশন ছিল। এবার শুভম একা ছিল না। সে তার সহকর্মীদের সাথে আগে থেকেই কথা বলল, ফিডব্যাক নিল এবং প্রেজেন্টেশনের প্রতিটি দিক টিমের সাথে মিলে তৈরি করল। যখন প্রেজেন্টেশন শেষ হলো, শুভম কেবল নিজের কাজের জন্যই নয়, বরং পুরো টিমের জন্য প্রশংসা পেল। সে বুঝতে পারল যে একজন একা মানুষের তুলনায় পুরো একটি টিমের প্রভাব অনেক বেশি। শুভমের ব্যক্তিগত জীবনেও এই পরিবর্তনের প্রভাব দেখা দিতে লাগল। অর্জুনের সাথে সপ্তাহান্তের ট্রেকগুলো এখন তাদের বন্ধুত্বকে আরও গভীর করছিল। প্রতিটি ট্রেকে তারা মিলে ছোট বড় সমস্যার সমাধান বের করত। একবার যখন তাদের সাথে একজন নতুন সদস্য যুক্ত হলো যে প্রথমবারের মতো ট্রেকিং করছিল, তখন অর্জুন এবং শুভম তাকে পথ দেখাতে এবং সাহস জোগাতে সাহায্য করল। সেদিন শুভম বুঝতে পারল যে কেবল শেখাই নয়, অন্যদের শেখানো এবং সাপোর্ট করাও সমান গুরুত্বপূর্ণ। হ্যারিস লিখেছিলেন, শেয়ার্ড এক্সপিরিয়েন্স কেবল স্মৃতি তৈরি করে না, বরং এমন শিক্ষা দেয় যা সারা জীবন মনে থাকে। শুভম এখন এই কথাগুলো পুরোপুরি বুঝে গিয়েছিল। একদিন যখন শুভম তার পুরনো দিনগুলোর কথা ভাবছিল, তার মনে পড়ল সে আগে নিজেকে কতটা একা মনে করত। প্রতিটি সমস্যা একা সমাধান করার চেষ্টা করত, প্রতিটি ভয় নিজের মধ্যে চেপে রাখত।
কিন্তু এখন তার জীবনে একটি কমিউনিটি ছিল, হোক সেটা অফিসের সহকর্মী, ফটোগ্রাফি গ্রুপের সদস্য বা অর্জুনের মতো একজন সত্যিকারের বন্ধু। সে ভাবল, যদি আমি কখনো এই মানুষগুলোকে আমার জীবনে আসার সুযোগ না দিতাম, তবে হয়তো আমি এখনো সেখানেই দাঁড়িয়ে থাকতাম, বিভ্রান্ত, ভীত এবং বিচ্ছিন্ন। শুভম হ্যারিসের বইয়ের এই শিক্ষাটিকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে নিল। সে ঠিক করল যে এখন সে কেবল নিজের জন্য নয়, বরং তার চারপাশের মানুষের সাথে মিলে সামনে এগোবে। সে শিখল যে কমিউনিটি মানে কেবল সাপোর্ট নেওয়া নয়, বরং অন্যদের সাপোর্ট দেওয়াও বটে। এখন শুভম সেই ব্যক্তিটির থেকে অনেক আলাদা ছিল যে দ্য আর্ট অফ রিস্কের প্রথম পাতাটি উল্টেছিল। কিন্তু সে জানত যে এই যাত্রা এখনও শেষ হয়নি। হ্যারিসের বইয়ে আরও শিক্ষা ছিল এবং শুভম সেই সবগুলোকে তার জীবনে আপন করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। গল্প এখানেই শেষ নয়, কারণ শুভমের জীবনের প্রতিটি নতুন পদক্ষেপে, প্রতিটি নতুন অভিজ্ঞতায় এবং প্রতিটি নতুন সম্পর্কে এই শিক্ষাগুলো তাকে আরও উন্নত করে তুলবে। এই বইয়ে আমরা শিখলাম যে ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হওয়া নয়, বরং এটি হলো প্রস্তুতি এবং মানসিকতার ব্যাপার। আমরা শিখলাম সতর্কতার সাথে ঝুঁকি নিতে, ব্যর্থতার মাধ্যমে সহনশীলতা গড়ে তুলতে, সাহস এবং অসতর্কতার পার্থক্য বুঝতে, ব্যর্থতাকে শেখার হাতিয়ার হিসেবে দেখতে এবং কমিউনিটি বা সম্প্রদায়ের মূল্য দিতে। যদি আপনি এই শিক্ষাগুলোর একটিও আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি সত্যিকারের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। এই ছিল দ্য আর্ট অফ রিস্ক বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।